বিশ্বকাপ ফুটবলে প্রথম আলোর নিয়মিত আয়োজন বিশ্বকাপের আলোর আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি উৎপল শুভ্র। আমরা আজ আলাপ করব কি নিয়ে সেটা অনুমান করা একটু কঠিন না। আমরা কালকে রাতে হয়ে যাওয়া ফ্রান্স-স্পেন প্রথম সেমিফাইনাল এবং আজকে রাতে হতে যাওয়া আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল। এই হয়ে যাওয়া সেমিফাইনাল এবং হতে যাওয়া সেমিফাইনাল এই দুটোই হবে আমাদের আলোচনার বিষয়। এবং আমরা এই আলোচনার বিষয়টাকে বোঝানোর জন্য যে টাইটেলটা ঠিক করেছি, শিরোনামটা ঠিক করেছি সেটা হচ্ছে স্পেন জালে বন্দী। বন্দীটা আমি জোর দিয়ে বললাম, এমনভাবে বন্দী করেছে। স্পেন জালে বন্দী ফ্রান্স এবং আর্জেন্টিনা, ইংল্যান্ড। তো এটা নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে কালকে নাকি অতিথিকে অনেক পরে পরিচয় করিয়ে দিয়েছি। আজকে একটু আগেই দিই। মারুফুল হক, কোচ, ফুটবল বিশ্লেষক। মারুফ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। যদিও আপনাকে আর নতুন করে স্বাগত জানানোর কিছু নেই। আপনি এই প্রোগ্রামের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছেন। সবচেয়ে বেশি প্রোগ্রাম আপনার সঙ্গে করেছি। থ্যাংক ইউ। আপনি যখনই আপনাকে বলা হয় আপনি আসেন এবং ইটস নাইস টকিং টু ইউ। থ্যাংক ইউ। আমিও ধন্যবাদ আপনাদেরকে আমাকে বারবার ডাকার জন্য। আচ্ছা, এখন স্পেন জালে বন্দী ফ্রান্স এইটা দিয়ে আমরা শুরু করব। তারপরে আমরা আজকে রাতের যে ম্যাচ আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল এটাতে যাব। এটা কেন দিয়েছি তো আপনি খুব ভালো বুঝতে পারছেন যে সিম্পলি মনে হলো যে স্পেন এমন একটা ফাঁস আটকেছে যেটাতে ফ্রান্স আটকে হাঁসফাঁস করলো পুরোটা ম্যাচ। এবং এই টুর্নামেন্টের আগ পর্যন্ত আগের যে ম্যাচগুলো আমরা যে একটা প্রেডিকশন যে ফ্রান্সকে দেখেছি সেই ফ্রান্স পুরো অদৃশ্য এবং স্পেন প্রবাবলি লম্বা সময়ের ভিতরে তাদের বেস্ট ম্যাচটা খেলেছে। এটা হচ্ছে আমার দর্শক হিসাবেই। কারণ আপনি যদি ব্যাখ্যা করেন এটা কেন হলো? কেন হলো এটা আপনার মানে একটা অনেক বড় কোশ্চেন। তো আমাকে একটু পিছনে যেতে হবে। সেটা হলো 1994 ওয়ার্ল্ড কাপে যখন ফ্রান্স কোয়ালিফাই করে নাই, 1994 ওয়ার্ল্ড কাপ, তখন ওরা 1994 ফেব্রুয়ারিতে এমএ জ্যাকুয়েট করা কোচ হিসেবে নিয়োগ করে। এমএ জ্যাকুয়েট। তো উনি তখন একটা প্লেয়ারদের নিয়ে সম্ভাব্য একটা স্কোয়াড নিয়ে 50 জন প্লেয়ার নিয়ে একটা মিটিং করলেন এবং সেখানে সবাইকে বুঝালেন, মানে মিটিং এর সারমর্ম হলো এটা 1998 ওয়ার্ল্ড কাপ উই আর চ্যাম্পিয়ন। তাহলে ওরা চ্যাম্পিয়ন হলো কবে? 1994 এর ফেব্রুয়ারিতে এবং বাস্তবে তো চ্যাম্পিয়ন হলো 1998 4 বছর। এই 4 বছর তাদের ভিতরে যে আপনার সাইকোলজিক্যাল স্কিল গুলা এবং তাদের যে মোটিভেশন ছিল, ট্রেনিং এ হার্ড ওয়ার্কিং এবং বিভিন্ন ধরনের ট্রেনিং তাদের অ্যাডাপ্ট করা, তাদের একটা তাড়না ছিল, ওখান থেকে কিন্তু ওরা স্টার্ট করেছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে এই ফ্রান্স, স্পেন না ফ্রান্সের কথা বলছি। আচ্ছা। এই ফ্রান্স মানে 18 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আপনার 22 ওরা রানার্স আপ, কিন্তু তারপরে এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে থেকে সবাই মানে ফেভারিট যে দুইটা নাম ওকে বলা হতো যে ফ্রান্স, এবং তারা কিন্তু স্টার্ট করেছে সেভাবেই। মানে তাদের আগে 7টা ম্যাচে 6টা ম্যাচে কিন্তু কখনো মনে হয় না যে ফ্রান্স ফেভারিট না। আপনি অন্য যারা ফেভারিট তাদের কিন্তু উত্থান পতন, ইভেন কি স্পেনের কিন্তু উত্থান পতন ছিল এবং এটা নিয়ে অনেকে দ্বিমত ছিল যে হয়তো পারবে না, কিন্তু ফ্রান্সকে নিয়ে কারো কোনো দ্বিমত ছিল না। যখন একটা টিমের সবকিছু ঠিকঠাক থাকে, মেইন গোলের দিকে ধাবিত হয়, তখন ওই টিমের ছোটখাটো যে বিষয়গুলো থাকে, আমি যেটা মনে করি ছোটখাটো বিষয় থাকে, সেই বিষয়গুলো অনেক সময় চোখে পড়ে না, কিন্তু আড়াল হয়ে যায়। এই ছোটখাটো বিষয় কিন্তু অনেক বড় ডিফারেন্স করে দেয়, যে ডিফারেন্সটা কালকে করে দিয়েছে। আমি কি জন্য বলবো? কারণ স্পেন আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। স্পেন আপনার প্লেয়ারদের, যে আমি যেটা বলি সবসময়, যে স্পেনের প্লেয়ারদের ফিজিক্যাল এবিলিটি ওয়ার্ল্ড কাপের যে কোনো টিমের থেকে, ইন্ডিভিজুয়াল টিম যে কোনো টিমের থেকে আপনি বেশি, তাদের টেকনিক্যাল স্কিল যে কোনো টিমের থেকে খুব বেশি। টেকনিক্যাল সেটা তো আছে, সেটা তো আমরা ফ্রান্সেরও আছে, কিন্তু এই টেকনিক্যাল এবিলিটি কালকে স্পেন তাদের, আমার মনে হয় যে মানে 100% বেশি দিকে সেটা কালকে প্রয়োগ করেছে আমার কাছে মনে হচ্ছে, এবং সেই সুযোগটা করে দিয়েছে ফ্রান্স নিজে। কারণ ফ্রান্স আপনার, আমার কাছে মনে হয়েছে যেটা ওদের যে পারফরমেন্স অ্যাংজাইটি একটা কথা আছে, প্লেয়ারদের পারফরমেন্স অ্যাংজাইটি, সেটা হলো একটা প্লেয়ার যখন পারফর্ম করতে থাকে এবং উপরে উঠতে থাকে তখন কিন্তু একটা প্রেশার তৈরি হয়, এক্সপেকটেশনের প্রেশার। হ্যাঁ, তখন এটা পারফরমেন্স অ্যাংজাইটিতে পড়ে, এবং সেটা আমার কাছে মনে হচ্ছে যে, কারণ ওলিসের মতো প্লেয়ার একটা পাস দিতে পারে নাই, একটা ড্রিবল করতে পারে নাই, এমবাপ্পে তার টাইমিং রান ঠিক নাই, পাসিং ঠিক মতো করে নাই, ইভেন কি তার পায়ে থেকে বলও নিয়ে গেছে, এবং কোভার্সির মতো একটা সেন্ট্রাল ডিফেন্স, অবশ্যই কোভার্সি, আমাকে যদি 2টা সেন্ট্রাল ব্রেক নিতে বলেন ওয়ার্ল্ড কাপ থেকে, আমি কোভার্সির একটা নেব। তারপরও কোভার্সির সঙ্গে স্পিড এবং পাওয়ারে আপনার এমবাপ্পের তুলনা চলে না, কিন্তু সেই কোভার্সি এমবাপ্পাকে একবারও নড়তে দিল না। তো তার মানে কি টোটাল টিমটাই আপনার রেবিওকে শেষ পর্যন্ত তুলে দিতে হলো,
সেটা কি হলুদ কার্ডের জন্য কিছুটা? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় কারণ রেবিউ একটা জায়গার ভিতরে যাচ্ছিল। একটা জায়গা থেকে বের হতে পারছিল না। এইজন্য রেবির মতো প্লেয়ারকে আমার তুলে নিতে হলো। তার মানে কি? আমার কাছে মনে হচ্ছে টোটাল টিমটাই একটা পারফরম্যান্স এনক্সাইটি তে ছিল এবং সেটা আ নরমাল কি হয়? যখন একটা টিম সবসময় উঠতে থাকে, তাহলে তো এই ছোট্ট একটা ভুল, ছোট্ট একটা জিনিস এখানে যে তার প্লেয়ারদের পারফরম্যান্স এনক্সাইটি রয়েছে। এই এনক্সাইটি খুব ক্লোজলি অবজার্ভ করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা টিমের মধ্যে অবশ্যই সেই লোকটা আছে। আমার কাছে মনে হচ্ছে এনি হাউ এটা ইগনোর হয়েছে। এটা একটা জিনিস। এটা আমি বলব না যে স্পেনকে মানে খাটো করার জন্য। কিন্তু স্পেন আগেই বললাম যে তাদের প্রতিটা প্লেয়ার কারণ আপনি দেখেন ওরা যখন বিল্ড আপ এ গিয়েছে ফ্রান্স, তখন ওরা ওখানে হাই প্রেস করেছে। এবং 50% হাই প্রেসে ওখানে বন্ধ করতে পারছে। 50% বল কিন্তু ওরা মিডল বল নিয়ে আসছে। কিন্তু যখন মিডলে বল আসছে ফ্রান্সের, মিডল থেকে আর কোন চ্যানেল পাসিং এর চ্যানেল পায়নি ফ্রান্স। মিডল থেকে পাসিং মানে ফ্রন্টে পাস দেওয়ার কোন চ্যানেল পায়নি। যা পেয়েছে সব ইন্টারসেপ্ট হয়েছে। এটা একটা জিনিস এবং মিডলে আসার পরে ফ্রান্স খুব বেশি তাড়াহুড়া করেছে আরো সামনে খেলার জন্য। এবং আপনার ম্যাচ আফটার ম্যাচ, পোস্ট ম্যাচ আমি দেশমেন্টে ইন্টারভিউ দেখছিলাম যে আসলে মানে স্পেন এত বেশি ভালো খেলেছে যে আসলে আমরা কি করব আমি নিজেও বুঝতে পারছিলাম না। না, আপনি ভালো ব্যাখ্যা করেছেন এবং ফ্রান্স আসলে ৮৬ ওয়ার্ল্ড কাপে তারা সেমিফাইনালে হারলো। এরপর 1994 ২ টাতে কোয়ালিফাই করতে পারেনি। রাইট। দেন তাদের স্পেলটা শুরু হলো। আপনি যে কথাটা বললেন এটা আপনার সাথে তো আমার দ্বিমত করার কোনো কারণই নেই। কারণ আপনি একদম একটা এক্সপার্ট এর ভিউ থেকে বলছেন। আমি কালকে ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে সকালবেলা আমি ম্যাচটা আবার দেখেছি। সারারাত ঘুম না হওয়ার পরও আবার দেখেছি একটা কৌতূহল থেকে। আপনি যেটা বললেন এটা পুরোপুরি আমি মেনে নিলাম। আমার খালি ম্যাচটা দেখে আমি নতুন করে একটু দেখলাম যে আমি তো এখন রেজাল্ট জানি। হুম, শুরুতে তো আমি জানতাম হ্যাঁ, শুরু থেকে স্পেন ভালো খেলছে। কিন্তু ফ্রান্স উইল কাম ব্যাক। রাইট। আমরা যে ফ্রান্সকে দেখে এসেছি। এখন আমি রেজাল্ট জানি, ম্যাচে কি হয়েছে জানি এবং স্পেনকে আমি নিবিষ্টভাবে দেখলাম এবং পোরোকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। জি। আমার কাছে কালকে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে স্পেনের ১১ জন। ইনফেক্ট যারা সাবস্টিটিউট নেমেছে রাইট, তারাও। রাইট। প্রতিটা প্লেয়ার। কারণ আনবিলিভেবল আপনি কাকে রেখে কাকে কথা আমি যদি বলি রদ্রির কথা, আমি যদি বলি কুকুরেয়ার কথা, আমি যদি বলি গোলকিপারের কথা। উনাই সিমন যেভাবে পোস্ট ছেড়ে বেরিয়ে গিয়ে এমবাপ্পের মতো প্লেয়ারকে কমফোর্ট করেছে, রাইট, যেকোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারত। রাইট। সাহসও লাগে, কনফিডেন্সও লাগে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যদি ফুটবলে কোনো পারফেক্ট গেম বলে থেকে থাকে কিছু, রাইট। পারফেকশন তো হয় না। না। প্রবাবলি ইটস ভেরি ক্লোজ টু দ্যাট। প্রবাবলি রাইট। এটা পারফেক্ট গেম ছিল। এটা হচ্ছে যে আমার নিজের সংযোজন। এখন আমি পুরোপুরি টেকনিক্যাল একটা বিষয়ে আসি। জি, পুরা সময়টাতে মনে হচ্ছিল হাই প্রেসিং ওদেরকে স্পেস দিবে না। তো সহজ হিসাব। জি। অন্য সব দলই তো এটা জানে ফ্রান্সকে স্পেস দেওয়া যাবে না, ওদের স্পিড তুলতে দেওয়া যাবে না। হুম, তারপরেও তারা তুলে। কালকে কি মিডফিল্ডে ফ্রান্স আউটনাম্বারড হয়ে গিয়েছিল? মানে চুয়ামিনি ব্যাক করলেন। জি, তার সঙ্গে আপনার রেবিও থাকলেন। রাইট। তাদের সঙ্গে মিডফিল্ড অলিসও আসলো। ওলিসেকে আমরা ধরতেছি অ্যাটাকিং ট্রিও যদি ধরি। এই জায়গাটাই আমার প্রশ্ন। জি, তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে রদ্রিকে আমরা যদি ডিফেন্সিভ মিডফিল্ডার ধরি, জি। তার সঙ্গে এখানে ফাবিয়ান রুইস এবং ডানি ওলমো যদি সেন্ট্রাল মিডফিল্ডার ধরি। এটা কি এরকম 2 ভার্সাস 3 হয়ে যাচ্ছিল বেশিরভাগ সময়? 2 ভার্সেস 3 হচ্ছিল না। সেখানে আপনার 4 ভার্সেস 2 হচ্ছিল। আপনি আ এই স্পেন টিমটা আপনার যারা সেই ফলস 9 এর মধ্যে আবার চলে আসতেছে। ওভার ওভারজাবাল কিন্তু আমি বলি যে সে নাম্বার 9 এ থাকে কিন্তু কিন্তু সে তো নিচে খেলে। ইনিশিয়ালি সে সবসময় মিডফিল্ডে ওভারলোড করে। এইজন্য ওদের 4 জন সবসময় ওখানে থাকেছে। এইটা দেশমের মতো কোচ, জি। উনি কেন বুঝলেন না যে আমি মিডফিল্ডে আউটনাম্বারড হয়ে যাচ্ছি? আমার ও প্লেয়াররা মানে একদম হাসফার যেটা বলছি যে কোন স্পেসই পাচ্ছে না। না উনি আমার কাছে মনে হয় উনি ট্রাই করেছেন। আপনি দেখবেন যে যখন এরকম ওরা বল আ বা মানে ডমিনেট করতে পারছে না বা বল গেইন করতে পারছে না তখন কিন্তু ডেমবেলে ভিতরে এসেছে। ডেমবেলে এসে জয়েন করেছে। তারপরেও কিন্তু যখন ডেমবেলে আসছে তখন প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিং। ওই যে আমি যেটা বললাম যে প্লেয়ার যখন আপনার একটা মিস্টেক হয় তখন কিন্তু এটা থেকে বেরিয়ে আসার জন্য অনেক ধরনের কিছু করতে হয়। কিন্তু যখন ডেমবেলে আসছে তার মানে আপনার ওলিসি ভেবেছে যে অবশ্যই এখানে আমাকে ওখানে সরে যেতে হবে। কিন্তু ওলিসি যদি থেকে যেত তাহলে 4 ভার্সেস 4 হয়ে যেত সবসময়। এই টেকনিক এটা কি কোচরা সিগন্যাল দেয় না বা একটা অবশ্যই দেয়। এখন কোচ আমি মনে করি যে কোচরা অবশ্যই সিগন্যাল দেয়। এখন কথা হলো যে মাঠে ইমপ্লিমেন্ট করবে, মাঠে এক্সিকিউশন অনেক করবে সময় হয় না। হলো প্লেয়ার। এবং প্লেয়ার এখানে আ প্লেয়ার ভালো হইলেও হবে না। একটা প্লেয়ার যদি আপনার ওই প্লেয়ারের ওই ইনফরমেশন নেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে ১ নাম্বার। ২ নাম্বার সেই ইনফরমেশন নেওয়ার মতো আ তার মানসিকতা থাকতে হবে এবং তাকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। একটা জিনিস হলো যে আমি দিলাম। আবার অনেক সময় কিন্তু প্লেয়াররা কিন্তু শোনার পরেও কিন্তু আসলে কনফিউজড হয়ে যায় কি করবে।
কনফিউজ, এটার কারণে তখন একটা প্লেয়ারের পালস 200 প্লাস থাকে, হ্যাঁ, একটা সে তো একটা খুব ইয়ের মধ্যে থাকে, থাকে তখন, মানে স্ট্রেসে থাকে। একটা সহজ জিনিসও তার কাছে খুব কঠিন কাছে মনে হয়। আর তারপরে এই ওয়ার্ল্ড লেভেলের প্লেয়ারদের আমি মনে হ্যাঁ, করি আমি না আমি তাদের আমি এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে এই পর্যায়ের প্লেয়ারদের তো এই জিনিসগুলো ওভারকাম করার প্র্যাকটিসও করা থাকে। আচ্ছা, আমরা যদি এই ম্যাচের একটা স্ট্যাট দেখে নিই, একটা খুব বেসিক স্ট্যাট। জি এটা আমি দেখাচ্ছি একটা কারণে, এটা দেখানোর পরে আপনি নিশ্চয়ই দেখেছেন এটা। আমাকে যদি দেখান, যেটা কালকে ফ্রান্স 0 স্পেন 2, পজিশন অলমোস্ট সেম, শট সেম, গোলের শট ফ্রান্সের বেশি, পাস ওদের একটু বেশি স্পেনের, এটা তো সারা জীবনে তাদের সম্পত্তি, সেটা কিন্তু মাত্র 30টা পাস বেশি। পাসিং অ্যাকুরেসি অলমোস্ট সেম, 2% ডিফারেন্স। কর্নার ফ্রান্স পেয়েছে 60টা, ফাউল 11-12, এটা ফাউলটা আমরা ধরলাম না, যদিও ফাউল কালকে খুব একটা ক্রুশিয়াল প্লে করেছে এবং আমার কাছে দিনিয়াকে খুবই আনফরচুনেট মনে হয়েছে। এটা কোনো ভায়োলেন্ট ট্যাকেল না, কিছু না। এটা আমি বলবো যে অ্যাওয়ারনেসের অভাব, যে পিছনে যে ইয়ামাল আছে তার বোঝা উচিত ছিল, এটা তার কেন সে থাকলো না। আমার পয়েন্ট হচ্ছে যে এই স্ট্যাটিস্টিক্স দেখে পৃথিবীর কারো পক্ষে বোঝা সম্ভব যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে। এই ম্যাচে কখনো মনে হয়নি ফ্রান্সের কোনো চান্স আছে, কমপ্লিটলি ডমিনেটেড বাই স্পেন। এই স্ট্যাটিস্টিক্স দেখে বোঝা সম্ভব না। যেটা দেখে বোঝা সম্ভব সেটা আমি এখানে দেই নাই। আচ্ছা সেটা আপনি বুঝতে পারছেন কি? আচ্ছা সেটা হচ্ছে XG। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, আপনার এটা 90 মিনিটস এর স্টেটস। আপনি যদি মানে 65 মিনিটস এর স্টেটস নেন, 65 মিনিটস এর স্টেটস ওই সময় তো 2-0 আগানো, তারা ডেসপারেট খেলছে, এটা বলতে না, চাচ্ছেন? তখন কিন্তু আপনার স্পেন অনেক আগানো ছিল, 55 ছিল আর ফ্রান্সে ছিল 45। যখন 2-0 হয়ে যায়, এটা 2-0 হয়ে যাওয়ার ফলে ন্যাচারালি আপনি তখন ওরা লো ব্লকে আসবে, তখন ওরা ওই পজিশনিং কিন্তু তখনই এটা রিকভার করেছে। বুঝতে পেরেছি। বা গোলের শট। রাইট, এবং কর্নার তখনই ম্যাক্সিমাম কর্নার গুলা হয়েছে আচ্ছা, 65 মিনিটের পরে, আগে আচ্ছা। কর্নার ব্যালেন্স ছিল। যে জিনিসটা আমি দেই নাই সেটা হচ্ছে XG, এক্সপেক্টেড গোল। সেটা ফ্রান্সের, স্পেনের হচ্ছে 2, গোলের সঙ্গে মিলে গেছে, নাও মিলতে পারতো। ফ্রান্সের হচ্ছে 0.3, এটা হচ্ছে 1966 সাল থেকে এই হিসাবটা, ওই সময় তো এগুলো ছিল না, পিছিয়ে গিয়ে 66 পর্যন্ত বের করা হয়েছে। 1966 সালের পর কোনো ম্যাচে ফ্রান্সের লোয়েস্ট। এবং আমার কাছে এই বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে বিস্ময়কর কোনো ঘটনা যদি কেউ বলতে বলে, 1, 2, 3 নম্বরে আমি রাখবো যে এমবাপ্পের পোস্টে একটা শট রাখতে না পারা। এটা তো আনবিলিভেবল, যে গোল হোক বা না হোক, ইজি শট হোক, অন টার্গেট হবে, অন টার্গেট একটা শট এমবাপ্পে করতে পারেনি 90 মিনিটে। এটা কি বিশ্বাসযোগ্য নাকি? এটা একটা ভুতুরে রাত, যখন ব্যাড ডে ইন অফিস, এরকমই যে কোনো কিছুই হয় না। আপনার ওই যে আপনি এখানে আমি যেটা বলি যে আপনার সাইকোলজিক্যাল ম্যাটার কিন্তু আমরা কোনোভাবে বাদ দিতে পারবেন না, কোনোভাবে এড়ানোর কোনো সুযোগ নেই। কারণ আপনার যখন কিছু হবে না, যখন একটা মিস্টেক হবে, তখন কিন্তু অন্যান্য মিস্টেক গুলা এসে এটাকে ভর করবে এবং অন্যান্য মিস্টেক গুলা ইনভাইট কিন্তু করবে। উই আর টকিং অ্যাবাউট ওয়ান অফ দ্য অল টাইম গ্রেট প্লেয়ার। ইয়েস, কিন্তু তারপরে মানুষ, তারপরে অপোনেন্ট কারা, অপোনেন্টটা দেখতে হবে। স্টেকটা কি? হ্যাঁ, হারলে পরে আউট। রাইট, অপোনেন্টটা কি এবং তার মানে ম্যাচের ইন্টেন্সিটিটা কি, এটা যদি চিন্তা করে তখন এটা আসবেই, এই জিনিসটা আসবেই। নাহলে মেসি লাস্ট ম্যাচ কেন গোল পায়নি? 3টা গোল করেছে, সেখানে মেসি গোল নেই। আমরা মিডফিল্ডটা নিয়ে আলাপ করলাম কালকে, খুব ইন্টারেস্টিং। বারকোলাকে স্টার্ট করালেন দেজেরে দুয়োকে বাদ দিয়ে। চুয়ামিনি তো অটোমেটিক চয়েস, ইনজুরির কারণে বাইরে ছিলেন, উনি ফিট থাকলে অবশ্যই মানুকুনের জায়গায় সে আসবে। তো আপনার কাছে মনে হয় এটা ঠিক ছিল বারকোলা স্টার্ট করাটা দুইয়ের জায়গায়, দুই আগের ম্যাচে যে পারফরম্যান্স করেছে? আমার কাছে মনে হয় যে মানে ওনার প্রেক্ষাপটে আমি বলবো না যে এটা ঠিক ছিল না, ঠিক ছিল, ওনার হয়তো অন্য প্ল্যান ছিল। মানে কারণ ভিতরের প্ল্যান গুলো তো আমরা এখান থেকে বুঝতে পারবো না। কারণ আমার কাছে মনে হবে যে না, আপনার দুইয়ে এফেক্টিভ বেশি, কিন্তু আপনার ওনার কাছে মনে হচ্ছে যে আমার গেম প্ল্যান অনুযায়ী বারকোলা এবং আগের ম্যাচে কিন্তু মানে কোনে খুব ভালো খেলেছে। আপনি যেটা বলছিলেন যে আসলে মনে হচ্ছিল যে আসলে সুয়ামেনি থেকে কোনে কি এফেক্টিভ প্লেয়ার কিনা, কিন্তু তারপরেও কিন্তু কোনে 90 মিনিটস খেলার পরে কিন্তু এই ম্যাচে স্টার্ট করেছে সুয়ামেনি, পরে রেবিওর জায়গায় নামালো। ম্যাচ শেষে দেশম রেফারিং নিয়ে কমপ্লেন করেছেন। ম্যাচের মধ্যে আমরা দেখছিলাম সাইডলাইনে তিনি ফোর্থ রেফারির সঙ্গে কথাবার্তা বলছেন। আপনার কি মনে হয় যে এখানে, মানে আমার কাছে তো মনে হয়েছে এটা সিম্পলি ফ্রাস্ট্রেশন থেকে বা এক্সকিউজ। এই ম্যাচে কি আর কোন সুযোগ ছিল, যে ধরুন ফাউলটা, যাতে পেনাল্টি হলো, এটা আনইনটেনশনাল, কোনো ট্যাকেল না, কোনো ভায়োলেন্ট অ্যাটাক না, কিন্তু রেফারি তো কিছু করার নেই, বক্সের মধ্যে ফাউল। ওই যে আপনার রেফারি একটা কথা বলে যে রেকেললেস আর হলো আপনার কি কেয়ারলেস।
রেকলেসনেস আর আর কেয়ারলেস। কেয়ারলেস। তো ওটার মধ্যে পড়ে গেছে আরকি, আর কিছু না। কিন্তু রেফারিং নিয়ে দেশমের কমপ্লেইন কি যৌক্তিক? আসলে উনি মাঠ থেকে দেখছেন। উনি হয়তো উনার বিবেচনায় উনি হয়তো এটা করেছেন। বা কোচের চোখে থেকে দেখছেন উনি। দেখছেন সেটাই। কিন্তু আর আসলে আমরা এখান থেকে তো অনেক কিছু আমাদের মনে হবে না। কারণ আপনি ফার্স্ট টাইম যা দেখবেন মনে হবে যে এটাই বোধহয় রাইট ছিল। কিন্তু যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখানো হবে তখন মনে হবে যেন এটা ঠিক ছিল। আচ্ছা। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে স্পেন যখন ফ্রান্সের সঙ্গে সেমিফাইনাল কনফার্ম হলো, তখনই ইয়ামাল একটা হুঙ্কার দিয়েছেন। রাইট। যে ইয়ামাল যে ফ্রান্সের আমরা জানি ফ্রান্সকে কি করতে হবে এবং ফ্রান্সকে হারানোর ক্ষমতা আমাদের আছে। এবং ইন্টারেস্টিংলি কালকে ইয়ামাল পেনাল্টিটা আদায় করলেন। রাইট। ইয়ামালকে আমরা অবিশ্বাস্যভাবে ডিফেন্সে স্লাইডিং ট্যাকল করতে দেখলাম। এমবাপ্পেকে। হ্যাঁ, এমবাপ্পে ওটা তো ইন্টারেস্টিং। এই সেটাই। দুজনে কখনো মুখোমুখি হওয়ার কথা না। এটা খুব অসাধারণ ছবি হওয়ার কথা একটা। এবং ইয়ামাল আর এমবাপ্পে যদি আমরা নকআউট ম্যাচ আলাদা করে নেই, ক্লাব এবং ন্যাশনাল টিম, জি। রেজাল্ট হচ্ছে 6-0। নকআউট ম্যাচে ইয়ামাল আর এমবাপ্পে নিশ্চয়ই তারা তো ব্যক্তিগত লড়াই না। না, কিন্তু কখনো এমবাপ্পের দল ইয়ামালের দলকে হারাতে পারেনি। সেটা ফ্রান্সই হোক বা ক্লাবই হোক। ক্লাবই হোক। এটা তো কাকতালীয় ঘটনাই বলতে হবে নাকি? এগুলো আসলে আমি এগুলো কাকতালীয় বলবো। এগুলো কাকতালীয় এটা আসলে। দিয়ে তো আর ইয়ামাল না, এমবাপ্পের চেয়ে বড় হয়ে বড় যাচ্ছে না। হয়ে যাবে না, বড় হয়ে যাবে না। আচ্ছা, এই ম্যাচ নিয়ে আমরা শেষ করে আমাদের তো আজকে বিগ ম্যাচ সামনে। এই মুহূর্তে আমার মনে হয় যে স্পেন আর ফ্রান্স থেকে অলরেডি সবাই কিছুটা বেরিয়ে এসছে এই ঘোর Right. থেকে এবং সারপ্রাইজ থেকে। আমি খুবই জি। সারপ্রাইজ আসলে ম্যাচটা কালকে অসাধারণ এবং ফুটবলের মজাই বোধহয় এটা। হুম। তো আর্জেন্টিনা ইংল্যান্ডের দিকে সবাই তাকিয়ে ওইটাতে ঢুকার আগে মানে আমরা ডালাস থেকে আটলান্টায় যাব। জি। এর আগে কি এই ফ্রান্স স্পেন নিয়ে আপনার এমন কোনো কথা আছে যেটা আমার কোশ্চেনে কভার করে নেই আপনি বলতে চান? সেটা হলো যেটা আমি মানে স্পেনের যে প্লেইং স্টাইলটা যেটা বলছিলাম, সেটা হলো প্রেসিং অ্যান্ড পাসিং। প্রেসিং হলো তাদের নিজের জন্য, পাসিং হলো ওদেরকে পাসিং করতে দিলে নিজেরা পাসিং করবে। এটা ছিল তাদের মেইন ট্যাকটিক্স আমার কাছে যেটা মনে হয়েছে। অ্যান্ড প্রেসিং একটা করেছে ওরা হাই আপ প্রেস, উপরে প্রেস করেছে। সেখানে ফেল হলে বল চলে আসছে মিডলে। মিডলে আসার পর পাসিং লেন গুলো বন্ধ করেছে এবং পাস ইন্টারসেপ্ট করেছে। তারপরে যতগুলো বল আপনারা দেখেছেন সেখানে এটা আমার নিজের ভাষায় বলি, সেটা বলে ফায়ার প্রেস। আপনি দেখবেন কি বলে? আমি নিজে বলি ফায়ার প্রেস। আমি নিজে বলি আরকি। আমার প্লেয়ারদেরকে আমি ট্রান্সলেট করি মানে যেটা বলি ফায়ার প্রেস। মানে হলো সেখানে একজন বল, ফ্রান্সের একজন বল একজন প্লেয়ার। সেখানে দেখবেন স্পেনের ৩ জন। আউটনাম্বারড হয়ে যাচ্ছে। ওখানে কোনোভাবে বল বের করা কঠিন এবং সেটা 65 মিনিটস একই জিনিস করে গিয়েছে। রাইট, রাইট। একদম ঠিক। এবং পাসিং, প্রেসিং যেটা বললেন আপনি ওইটা আমার কাছে লাগলো কালকে যে টেনিসে একটা কথা বলে না আনফোর্সড এরর। জি। কালকে পুরো ব্যাপারটাই যেমন ফ্রান্সের এরকম হয়েছে যে প্রেস করতেছে না। না, সামনে একটা স্কয়ার পাস দিবে। সেই পাসে কিন্তু ভুল দিয়েছে ভুল দিয়েছে। অসংখ্য। মানে সবকিছু মিলিয়ে এটা একটু ব্যাখ্যা করা কঠিন আমার কাছে মনে হয় যে ফুটবলীয় ব্যাখ্যা আমরা অনেক কিছু করতে পারি। ফ্রান্স ওয়াজ নো ফ্রান্স এট অল। রাইট। আর স্পেন ওয়াজ লাইক এইখানে খেলে এইখানে খেলছে। অ্যাবাভ দেম। above them। তা আমরা এবার চলে যাই আটলান্টায়। জি। সেখানে তো মানে পুরা বারুদ উঠতেছে। ফকল্যান্ড যুদ্ধ ফিরে আসছে। ইংল্যান্ড আর্জেন্টিনা খেলা হইলি হ্যান্ড অফ গড সেই রাতেই। আজকে আমরা একটা প্রথম আলোতে স্টোরি করেছি। ইংল্যান্ড আর্জেন্টিনার ৫ টা বিতর্কিত মুহূর্ত। বড় অনেক আছে এর মধ্যে অনেকগুলা। বেকহামের লাল কার্ড। তো এই ম্যাচটা তো বাংলাদেশের জন্য আরো বড়। মানে বাংলাদেশ তো এখন আর্জেন্টিনার একটা কি বলবো যে আর্জেন্টিনার চেয়ে বেশি সাপোর্টার বাংলাদেশে। তো এই ম্যাচ নিয়ে আমরা কি একটু কিছু এই ওয়ার্ল্ড কাপে ২ দলের পারফরম্যান্সের তুলনামূলক চিত্র বোঝা যায় এরকম কিছু স্ট্যাটস দেখে নিই। হ্যাঁ, দেখা যায়। তারপরে আমরা কথা বলি। জাস্ট খালি আমরা একটু ছুঁয়ে যাই একখানে করা। আমরা একটু দেখি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড এই বিশ্বকাপে কেমন পারফর্ম করেছে। যে নাম্বার দিয়ে যে বোঝা যায়। পারফর্ম তো পুরা বোঝা যায় না। জি। এটা আমি জাস্ট খালি বলে যাই হ্যাঁ। দ্রুত পরে পজিশন এখানে 60 আর্জেন্টিনা বেশ আগে আছে। হ্যাঁ, আর্জেন্টিনা বেশিরভাগ ইয়েতে আগানো হ্যাঁ, পজিশন, এখানে ম্যাচ প্রতি পাসিং মানে অ্যাকুরেসি। ৭টা মানে কেপিআই এর ভিতরে আপনার ৬টা হলো আর্জেন্টিনার। ম্যাচ প্রতি গোলে শটে আগানো ইংল্যান্ড। জি। আর একটাতেই আগানো। জি। আর বাকি সবগুলো কিন্তু খুব ক্লোজ মানে জি। খুবই ক্লোজ। হুম। তাই না? জি। হ্যাঁ, পরেরটাই যাই। এটা হলো গোল করেছে, গোল খেয়েছে ডিফেন্স জি। ছাড়া পাস। এইখানে ইংল্যান্ড আগানো হচ্ছে কোন জায়গায়? এখানে ক্রসে আগানো। জি। সারা জীবনের ইংল্যান্ডের স্ট্রেংথ। সফল ক্রস অ্যাকুরেসি। অ্যাটাকিং থার্ডে বিপক্ষের পাস কেড়ে নেয়া। হ্যাঁ, এই ৪ টাতে ওরা আগানো। আর আগানো আছে। আর্জেন্টিনা আগানো হচ্ছে গোল করায় ডিফেন্স ছাড়া পাস। মেসি যেখানে আছে কোনো দিয়ে থাকবে। এটা আগায় থাকবেই। পরেরটা এটা নিয়ে কিছু বলবেন না পরেরটা চলে যাব? না ঠিক আছে, ঠিক আছে। মানে আমি দেখতেছি কারা বেশি আগানো কোনটাতে।
এবং দৌড়ানো তো আর একটু আগানো, 5 হ্যাঁ, কিলোমিটার আগানো। এখানে স্প্রিন্টস, ডুয়েল সাকসেস, এখানে আবার ইংল্যান্ড অনেক কিছু আগানো। আমার তো মনে হয় ডিসটেন্স কভার আর স্প্রিন্টসে মেসির কারণে আর্জেন্টিনা অনেক পিছিয়ে পড়ল। হতে পারে, মানে কিন্তু ডিফেন্স আর পাসে তো এগিয়ে গেল। কিন্তু এখন মানে কালকে যেরকম আমরা বলছিলাম, কালকে কিন্তু মানে আপনার ফ্রান্সের মানে কাউন্টার অ্যাটাক এটাতে অনেক বেশি ছিল, অ্যাডভান্টেজ তাদের অনেক বেশি আগে ছিল। আপনি বলছেন ওটা ওই মেইন স্ট্রেংথ ডিসাইডার, ওইটাই, কিন্তু এখন ট্রানজিশন। কিন্তু আবার আপনার ওই স্প্রিন্ট এবং মানে ডিস্টেন্সে কিন্তু অনেক পিছনে ছিল ফ্রান্স ওদের থেকে। তা আপনার এটার উপরে আমরা বলি তাহলে অনেক প্রেসিং এবং পাসিং কি জন্য করতে পেরেছে? এই এবিলিটির জন্য। এখন এমনও হইতে পারে এই এবিলিটি দুইটাই কিন্তু আজকে ডিসাইড হয়ে যেতে পারে। কোন এবিলিটি দুটো মানে মানে ডিসটেন্স কভারিং, ডিসটেন্স কভারিং এখানে হলো আপনার প্রেসিং, প্রেসিং, ডিসটেন্স কভার করা মানে সে প্রেসিং প্রেসিং এবং সবাই একসঙ্গে নিচে নামা, সবাই একসঙ্গে উপরে আসে। রাইট। এটা শেষ। এই যে ডিসটেন্স চলে আসছে কথা বলতে বলতে। জি। এখানে ইংল্যান্ড ডিসটেন্স কভার করেছে একটু বেশি, স্প্রিন্টও স্প্রিন্ট বেশি, ডুয়েল সাকসেস বেশি, এরিয়ালে বেশি, সাকসেসফুল ড্রিবলিং এও বেশি। এটা একটু সারপ্রাইজিং হয়তো সাউথ আমেরিকান টিমের সাথে ইংল্যান্ডের টিম। অবশ্য এখন তো খেলা মিলেমিশে একাকার হয়ে এখন ওই গেছে। যে আপনার ইয়ে আছে তো, আপনার সাকা আছে, বাকায়া আছে, ওদের জন্য এগুলা বেশি হচ্ছে আর কি। বেলিংহাম আছে, বেলিংহাম মানে আছে। যারা ইংলিশ না, মানে ঠিক মানে টিপিক্যাল ইংলিশ প্লেয়ার না। কাউন্টার অ্যাটাক আর্জেন্টিনা আগানো, হাই টার্নওভার, কাউন্টার প্রেস, এটাতে আবার ইংল্যান্ড আগানো। তো এটা দিয়ে কি আমরা কোনো কনক্লুশনে পৌঁছতে পারবো নাকি? না আসলে এটাতে একটা মানে কি হতে পারে ম্যাচের মধ্যে, এটাতে খেলার ট্রেন্ড, মানে এটা হতে পারে, এরকম হয়, মানে এরা আগের 6টা ম্যাচ এরকম করে আসছে, আজকে হয়তো এরকম করতে পারে। আবার মানে স্পেনের মতো সারপ্রাইজিং কিছু হয়ে যেতে পারে, যে তাদের ক্যাপাসিটি যা ছিল সম্পূর্ণ দিয়ে দেওয়া। কি হতে পারে আজকে? মানে টেকনিক্যালি আপনি এই আগের 6টা ম্যাচে ইংল্যান্ড যেভাবে খেলেছে, আমি ওই পুরনো কথায় না যাই যে আর্জেন্টিনা নকআউট প্রতিটা ম্যাচেই এক ধরনের মানে রুদ্ধশ্বাস নাটক ছিল। ইংল্যান্ডের ক্ষেত্রেও তাই, মেক্সিকোর ম্যাচটা, ক্যাপ ভার্দের ম্যাচটা খুবই এরকম, দুই দলই কিন্তু খুব মানে ড্রামাটিক ম্যাচ খেলে এসছে এ পর্যন্ত। তো আমি যেটা মনে করি যে তাদের যে প্লেইং স্টাইল যেভাবে খেলে আসছে, এখান থেকে খুব একটা বের হবে মনে হয় না, কারণ সেই কোয়ালিটি প্লেয়ার থাকতে হবে। ইংল্যান্ড তার আপনার উইং বেস অ্যাটাক করবে, নরমালি যেটা করে আসছে উইং বেস, এবং আর্জেন্টিনা সেন্ট্রালি অ্যাটাক করতে যাবে। আবার ইংল্যান্ড হয়তো কাউন্টার প্রেস করবে বা হাই প্রেস করবে। আবার আপনার ওই কি বলে, যেহেতু লাস্ট ম্যাচে দেখা গেছে যে আর্জেন্টিনা মানে হাই প্রেস থেকে বেরোতে পারছিল না, কারণ তাদের সেন্ট্রাল মিডফিল্ডে যেভাবে মানে বল বের করার কথা সেভাবে বের করতে পারে। পরে তো তারা একটু উইং এর দিকে গেল, মানে মিশরের ম্যাচটা যদি আমরা বলি, তখন তো আপনার লো ব্লকে চলে গিয়েছে। লো ব্লকে গেলে আপনার উইং তো ওপেন, তখন তো ন্যাচারালি কিন্তু উইং প্লেট খেলতে হবে, কিন্তু উইং থেকে মানে ফ্রিকোয়েন্টলি সার্ভিস আসতে হবে। ফ্রিকোয়েন্টলি সার্ভিস না আসলে ওগুলো গোলের সেটা কি আর্জেন্টিনার স্ট্রং পয়েন্ট মনে করেন আপনি, যে উইং থেকে বল আসা? ওদের মেইন ভিতর দিয়ে এটা আমার কাছে উইক পয়েন্ট মনে হয়, কারণ আর্জেন্টিনা সেই অনুযায়ী অন্যান্য টিমগুলো যেভাবে ওইরকম ফুলব্যাক বা উইঙ্গার নাই, ওইভাবে ক্রস করে না। শুধু তালিয়াফিকো গত 2 ম্যাচ যাবত ট্রাই করছে, এছাড়া মানে ফ্রন্ট যারা উইঙ্গার আছে তাদের এরকম উইং থেকে ক্রস করার টেন্ডেন্সি খুব। ওটা আপনি গত ম্যাচে ডি মারিয়ার কথা বলছিলেন, মানে ওইটা বললে তো আমাদের ডি মারিয়ার কথা মনে পড়ে, কিন্তু ডি মারিয়া তো নাই, এটা তো বলে লাভ নেই। কিন্তু ট্রেডিশনালি তো তারা ওই মাঝখানে 1-2 খেলবে, টাচ খেলবে, খেলে ঢুকে যাবে। এটি তো আর্জেন্টিনার সারা জীবনের স্ট্রেংথ। সারা জীবন এই টিমটার স্ট্রেংথ আর কি, গত ওয়ার্ল্ড কাপ থেকে এটাই স্ট্রেংথ তাদের, এটাই স্ট্রেংথ। আর এমনিতে ওভারঅল ভেরিয়েশন এটা হলো যে আমি যেটা বলছিলাম যে আসলে সবারই তো নিজস্ব নিজের একটা স্টাইল থাকে, নিজের একটা স্টাইল থেকে, নিজের একটা অ্যানালিসিস থাকে যে আসলে আমরা এইভাবে কেন হচ্ছে, আমরা এটা চেঞ্জ করি। মানে অবশ্যই এটা চেঞ্জ হতে পারে, এবং হয়তো অপোনেন্ট এভাবে আসতে পারে, আমরা এভাবে যাব, এটা চেঞ্জ হতে পারে, কিন্তু নরমাল যে আপনার যে স্টেজ যেটা বলে সেটা থেকে খুব একটা বেরিয়ে আসতে পারে না টিমগুলো, কারণ এটা তৈরি হলো এই কারেন্ট স্কোয়াড যারা আছে এবং যারা খেলতেছে তাদের এবিলিটির উপরে, সেজন্য এখান থেকে খুব একটা বের হয়ে যায় না। খুবই স্বাভাবিক। একটা হলো যে সেমিফাইনালে তো আপনার একটা সেমিফাইনালই জিতলে পরে ফাইনাল, মানে যারা জিতবে তাদের কেউ আটকে রাখতে পারবে না, তারা ফাইনালে খেলবেই। তো এইটাতে তো এমনিতেই অনেক বড় স্টেক, অনেক বড় প্রেসার, এবং ইংল্যান্ড আর আর্জেন্টিনা যতই প্লেয়াররা বলুক, কোচরা বলুক, জাস্ট অ্যানাদার ফুটবল ম্যাচ, এটা জাস্ট অ্যানাদার ফুটবল ম্যাচ না। হিস্টোরিক্যালি নানা কারণে হ্যান্ড অফ গড অনেক কিছু এখানে চলে আসে। তো এই ম্যাচটাতে আপনি ফ্রান্স স্পেন একটু বলছিলেন যে খেলা আমরা যেটা দেখি, আর বাইরে তো সাইকোলজিক্যাল জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এইখানে এই যে বাইরের যে হট্টগোল বা বাইরের যে চিল্লাচিল্লি, বাইরের যে নয়েজ, এটা কোন দলকে বেশি এফেক্ট করবে? কখনো কোনো দলকে এটা ইন্সপায়ার করে, কখনো কোনো দলকে ঝামেলায় ফেলে। এই ক্ষেত্রে কি হবে? না, এখানে দুইটা টিমেরই ক্লিয়ার টার্গেট যে ওরা ফাইনাল খেলবে, চ্যাম্পিয়ন হবে।
এখন এগুলো হলো ডিস্ট্রাকটিভ এলিমেন্ট আমি যেটা মনে করি, এবং এটা স্পোর্টস সায়েন্সে তাই বলে। এই এলিমেন্ট গুলো যত বেশি দূরে রাখবে প্লেয়ারদের পারফরমেন্স তত বেশি ভালো হবে। কিন্তু দিন শেষে কিন্তু সবাই হিউম্যান বিং। যখন আপনার গোল শূন্য পর্যন্ত সব ঠিক থাকবে, গোল শূন্য তো সবাই একবারে তাদের মানে কাজগুলো টার্গেট নিখুঁতভাবে গোল করবে। মানে যা আছে সবকিছু তারা ঠিক থাকবে, কিন্তু যখন একটা গোল হয়ে যাবে তখন কিন্তু ওই জিনিসগুলো এসে মাথায় ভর করবে আপনার, তখন ডিস্ট্রাকটিভ এলিমেন্ট গুলো আসার সুযোগ পাবে। তখন হয়তো ওই যে আপনি যেটা বলছিলেন সেই ঐতিহাসিক বিষয়গুলো এসে ভর করতে পারে। সেটা কোন দলকে বেশি এফেক্ট করবে বলে আপনার মনে হয়? যারা যখন লুজিং এ থাকবে, যারা ১-০ তে থাকবে। যারা মে যারা মে ম্যাচ শুরুর 0-1 এ লস থাকবে। মে মে ম্যাচ মানে ম্যাচ শুরুর সময় এটা কোন আম দলকে আম আ বাড়তিভাবে মনে করেন? আমি আমি মনে করি না, কারণ ওই লেভেলে এটা তাদেরকে মানে কোনো বিষয়ই না। কিন্তু যখন বিষয় হবে, যখন তারা লস করবে এক গোলে বা একটা হলো যে ধরেন আর্জেন্টিনা অনেক বছর পর ৩৬ বছর পর ওয়ার্ল্ড কাপ জিতেছে গত বছর। এবার যদি তারা রিটেন করতে পারে, অনেক বছর পরে আবার ট্রফি ধরে রাখার ঘটনা ঘটবে। সেই ৫৮-৬২। জি, স্কালোনি সেকেন্ড কোচ হবে ভিত্তোরিও পোজ্জোর পর। জি। ৩৪-৩৮ এ ইতালির কোচ ছিলেন। ২ টা ওয়ার্ল্ড কাপ কোনো কোচ জিতেন নাই। হুম। ইংল্যান্ড তো 66 এর পরে আর ফাইনালি ওঠে নাই। না। মানে ২ দলের জন্যই ড্রাইভটা কি সমান? মানে এটা তো আমি কোয়েশ্চেনটা হয়তো একটু নাইভ হয়ে গেল। না, না, ঠিক আছে, মানে কোশ্চেন আছে। ওয়ার্ল্ড কাপে তো সব দলই ফাইনাল খেলতে চায়। এটা তো আর প্রেরণার অভাব হয় না, না, ইন্সপিরেশনের অভাব নেই। তারপরেও একটা বলি না আমরা যে এক্সট্রা একটা হাঙ্গার থাকে। যেটা একটা দলকে যেমন কালকে মনে হয়েছে স্পেন ওয়ান্টেড টু উইন। জি। এরকম মানে কি কোন দল আগানো এখানে? স্পেশাল যেটা থাকে আমি যেটা মনে করি, মানে বর্তমানটা স্পেশাল। আমি যেটা মনে করি, এবং বর্তমানটা স্পেশাল এটাই আমাকে নিতে হবে। এটাই স্পেশাল। কারণ আমি পরপর ২ বার নিতে চাই। আমি ইতিহাসের পাতায় চলে যেতে চাই। এজ এ কোচ, এজ এ প্লেয়ার, এজ এ টিম। এটা আমার কাছে মনে হয় না যে প্লেয়ারদের কাছে খুব একটা মানে কাজে দেয়। তাদের কাছে যে এই ওয়ার্ল্ড কাপ আমরা আসছি, আমরা সেমিফাইনাল ওটা খেলবো, তো অটোমেটিক্যালি হবে তখন। ওটা হবে। ওটার জন্য না। কিন্তু ওরা এই যেটা খেলতেছে এটার জন্যই ওরা খেলে। না, আমি যেটা বলতে চাচ্ছি যে এই আচ্ছা আমি যদি অন্য একটু এতে যাই। আচ্ছা, আমরা ওকে। এখন ব্যক্তিতে চলে যাই একটু। মেসি ভার্সাস কেইন। হ্যাঁ, মানে মেসি আর্জেন্টিনার কি এটা আমার মনে হয় যে আমরা কয় ঘন্টা কথা বলতে পারবো? আর ৮-১০ ঘন্টা কথা বলতে বলা পারবো। যাবে। হ্যাঁ। কেইনও অনেকটা তাই। ইংল্যান্ডের পুরা আক্ষরিক অর্থে লিডার বলতে যেটা বোঝায়। জি। ফুটবলে তো আর ক্যাপ্টেনের ক্রিকেটের মতো রোল থাকে না। না, কিন্তু এই ইংল্যান্ড টিমে কেইন সত্যিকার অর্থেই ক্যাপ্টেন। রাইট। ইন্সপিরেশন থেকে শুরু করে, গোল করা থেকে শুরু করে, ওয়ার্কলোড নেওয়া থেকে শুরু করে। এই ২ জন এই ২ দলের জন্য খুব ভাইটাল। এটা আমি আপনার কাছে জিজ্ঞেস করব না। না। আপনি না, দ্বিমত না, করলে করতে পারেন। না, ওকে। আপনি আসলে এই ২ দলে ২ জন ডিফারেন্ট টাইপ অফ প্লেয়ার। জি। এই ইংল্যান্ড দলে কেইনের রোলটা, এই আর্জেন্টিনা দলে মেসির রোলটা। এটাকে যদি আপনি একটু এক্সপ্লেইন করেন। আ কেইন আপনার যেটা আমরা দেখে আসছি ওয়ার্ল্ড কাপে, সেটা হলো দলের প্রয়োজনে সে বিল্ড আপ করার জন্য আপনার ডিফেন্সের উপরে চলে যায়। আমি এটা বারবার বলে আসতেছি। এটা নাম্বার ৯ এর ক্ষেত্রে খুব একটা বিরল। তার এই ক্যারেক্টারটা বিরল। সে এটা করতেছে, এবং সে ফিনিশিং ও করছে। এবং যখন বিল্ড আপ দরকার বিল্ড আপ করছে। আবার মেসি কিন্তু আপনার সে একটা সময়ের জন্য, একটা সুযোগের জন্য অপেক্ষা করে। এবং সেটা হলো সে এটা মানে আউট অফ নাথিং। তাকে মনে হবে যে আসলে তার কোনো খেলায় নাই। এনগেজমেন্ট নাই, ইনভলভমেন্ট নাই। কিন্তু ফিনিশিং টাচটা সেই করছে। আবার অনেকগুলো অ্যাটাক দেখা যাবে যে মানে সে ইনিশিয়েট অ্যাটাক করতেছে। ইনিশিয়েট করতেছে। অ্যাটাকটা অন্যভাবে হচ্ছিল, কিন্তু সে এটাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। দুজনের রুল এটা ২ টাই এমন। এবং আ ২-১ টা ম্যাচে দেখা গেছে, লাস্ট ২ টা ম্যাচে সে কিন্তু নিচে এসে ডিফেন্স করছে। বিল্ড আপ এ না, যখন টিমের প্রয়োজন, টিম ডিফেন্ডিং। এর আগে কিন্তু সবসময় সে উপরে টার্গেট ম্যান রয়েছে। এখানে মার্টিনেজ অথবা আলভারেজ চলে আসে নিচে, মানে টিমের সঙ্গে টিম ডিফেন্ডিং, যেটা 4-5-1 শেপে গিয়েছিল। কিন্তু অন্যান্য ম্যাচে দেখেছি আপনার 5-5 শেপে চলে আসতেছে। 5 ব্যাক, 5 মিডফিল্ড। ওই মিডফিল্ডের মধ্যে এসে জয়েন করছে। সবকিছুর পরে হচ্ছে বিলিয়ন ডলার কোয়েশ্চেন আসলে। এটা মিলিয়ন ডলার কত লক্ষ টাকা ওয়ার্ল্ড কাপ প্রাইজ মানি ভুলে গেছি এখন আমি। এটা কয়েক মিলিয়ন মানে কয়েক মিলিয়ন ডলার। এবং এই ম্যাচটা জিতলে পরে সেটা পাওয়া যাবে না। আরেকটা ম্যাচ জিততে হবে। কিন্তু এই ম্যাচের জন্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন যদি বলি, কালকে আপনারটা মিলে নাই। না, সেটা তো নাই মিলতে পারে। যদি সব প্রেডিকশন মিলে যায় খেলা দেখার কোনো মজা নাই। না। আজকে আসলে কে জিতবে? আহ আমার কাছে মানে ২ টা কনসিডারেশন। একটা হলো প্লেয়ারদের মাঠে প্রয়োগের ক্ষমতা। আরেকটা হলো না আমাকে এসব ব্যাখ্যা করলে হবে না। কোচের ট্যাকটিক্স। আমি আমি বলতেছি, আমি কেন বলবো? কোচের ট্যাকটিক্স।
এবং আমি তো এটা পরের প্রশ্ন করতাম, আপনি যদি কোনো দলকে বলতেন তখন আমি বলতাম কেন মনে হচ্ছে আচ্ছা, আমি এই জন্য আগে বলে নিচ্ছি, আপনি চালাক আছেন। আগেই বলে নিচ্ছি, কারণ এই কোশ্চেনটা আপনার সুযোগ দিব না করতে আমি। তাই দেখছি। এই কোচের ট্যাকটিক্স এবং প্লেয়ারদের প্রয়োগিক ক্ষমতা, প্রয়োগিক ক্ষমতা এবং ট্যাকটিক্সটা আপনি বলে দিই, কারণ ইংল্যান্ড ডিএনএ, ইংল্যান্ডের যা কিছু সবকিছু ভেদ করে রোধ করে কিন্তু আপনার টুকেল কিন্তু তার ট্যাকটিক্স গুলো প্রয়োগ করছে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আজকে ইংল্যান্ডের জেতার সম্ভাবনা বেশি। তাই রাইট। মানে এই ওভারঅল যদি আমরা ফাইনালের দিন তো আবার শো করবো, সেটা আলাদা ব্যাপার। টুকেল যদি ওয়ার্ল্ড কাপ জিতিয়ে ফেলতে পারেন ইংল্যান্ডকে, মানে সেমিফাইনাল তো জিততে হবে, ফাইনালে মানে ওয়ার্ল্ড কাপ জিততে হলে ওয়ার্ল্ড কাপের ইতিহাস আজ পর্যন্ত যে আমি কিন্তু ইতিহাস দিয়ে আপনাকে ভারাক্রান্ত করে দিতে পারবো। রাইট, আমি জানি আপনার সেই সক্ষমতা আছে। ওয়ার্ল্ড কাপ নিয়ে আমার এত পড়াশোনা, মানে এটা গর্ব করে বলছি না, আমার খুব ফ্যাসিনেটিং লাগে ইতিহাস। সেটা হচ্ছে ফার্স্ট কোনো বিদেশি কোচ হবে যে ওয়ার্ল্ড কাপ জিতছে। ওয়ার্ল্ড কাপে কখনো কোনো দেশ অন্য দেশের কোচ নিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে নেই। সেটা তো ফাইনালের জন্য আলোচনাটা তোলা থাকবে। টুকেলকে আপনি সেদিন বলছিলেন একটা মাইমিং সিং এর ভাষায়, ভাষাটা বলার দরকার নেই, ওই ভাষাটা বলার দরকার নেই। আপনি যেটা বোঝাচ্ছিলেন যে আউট অফ দ্য বক্স সে চিন্তা করতে পারে, রাইট, মানে ওই অর্থে বলছিলেন যে এই কোচটা জাস্ট একটা আপনি যা ভাবছি বা প্রচলিত যা ধারণার বাইরে গিয়ে হঠাৎ করে একটা কিছু করে ফেলতে পারে। এইটাও আজকে একটা মানে এটা তার ক্যারেক্টার। এটা কি অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে? এটা অ্যাডভান্টেজ হিসেবে আমি মনে করি অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। আর স্কালোনির স্ট্রেংথ কি মনে হয় আপনার? স্কালোনি তো খুব একটা টেকনিক্যাল কোনো মাস্টার স্ট্রোকের কথা শোনা যায় না। এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি কিছু কিছু চেঞ্জিং সাবস্টিটিউট, হ্যাঁ সাবস্টিটিউশন তার এটা ছিল, মাস্টার স্ট্রোক ছিল আমি মনে করি। কারণ যেভাবে টিম খেলতেছে ওটা ধরে রাখলে হয়তো বের হওয়া সম্ভব ছিল না, এই জন্য মনে হচ্ছে। আমার কাছে মনে হয় যে উনি যেভাবে স্টার্ট করেন, যেভাবে টুকেলের কথা বলছেন না, আমি স্কালোনির কথা বলছি, যেভাবে স্টার্ট করেন সেভাবে স্টার্ট করবেন। ওনার ওখানে টিমের স্ট্রাকচার খুব একটা চেঞ্জ আনবেন না, মানে অবস্থা বুঝে ব্যবস্থা। আর টুকেলের স্ট্রেংথের জায়গাটা একটু যদি আমি আপনার কাছে সেদিন একটু বুঝেছি, দর্শকের কাছে একটু ব্যাখ্যা করে শেষ করে দিই। কারণ আজকে দুই ডাগ আউট, এই দুই কোচের ফুটবল তো আসলে তাদের লড়াই, এবং এখানে একটা বড় একটা অনেক সময় এখানে ডিসিশন হয়ে যায় তার ম্যাচটা কি হবে। টুকেলের হলো যে আপনার প্লেয়ারদের যে এবিলিটি আছে, এবং এটা অনেক সময় আপনি ধরেন যে বেলিংহাম কি হলো, সবসময় সে বিটুইন দ্য লাইন বল নেয়। এখন বেলিংহামকে সে উইথড্র করে নিয়ে এসে একবারে হোল্ডিং মিডফিল্ডের জায়গায় খেলাই দিল, এবং সেখান থেকে সে টিমটাকে পুরো সার্ভিস দিয়ে গেল। জেমস কোনোদিনই তার ক্লাব টিমে সে রাইট ব্যাক খেলেনি, সে সেন্ট্রাল ব্যাকে এবং হোল্ডিং মিডফিল্ডে এসে 20 মিনিট ক্লাবে কিন্তু মাঝে মধ্যে ডিফেন্সিভ মিড খেলছে। আমি দেখি নাই, এবং সে এখানে ওয়ার্ল্ড কাপের মতো টিমে এরকম একটা আপনার কোয়ার্টার ফাইনালে মানে তার ইউজুয়াল পজিশন না, ওখানে সে খেলাই দিল। এবং তার দেখেন যে আপনার মানে সুইচিং প্লে ইংল্যান্ড তো আগে যখন খেলতো ডিরেক্ট ফুটবল, মানে গোলকিপার টু স্ট্রাইকার, গোলকিপার টু উইং টু স্ট্রাইকার অনেক সময়, হ্যাঁ ওটা আবার কিন্তু সে নিয়ে আসছে সেন্ট্রাল টু সুইচ টু সেন্ট্রাল। আচ্ছা, আমার শেষ দুইটা প্রশ্ন, আমরা মোটামুটি অনুষ্ঠানের সময় অন্যদিনের চেয়ে একটু বেশি হয়ে গেছে। সেটা দুইটা প্রশ্নের মধ্যে একটা হচ্ছে যে মেসিকে কিভাবে আটকাবো আমরা, কিভাবে আটকানো যায়, এটা যে কোনো প্রতিপক্ষ দলের টিম মিটিং এর একটা বড় অংশ থাকে বা কোচদের একটা বড় আলোচনা থাকে। ইংল্যান্ড কি স্ট্র্যাটেজি নিতে পারে মেসিকে আটকানোর জন্য? আমার কাছে মনে হচ্ছে যে মানে টুকেলের যে মেন্টালিটি, সে হয়তো মানে অ্যারাউন্ড দ্য বক্স তাকে মার করবে, মানে দূরের বক্সের বইরা হয়তো তাকে ওরকম খুব একটা মানে ইয়া করবে না, কারণ সে ওই পেসে যদি আসতে চায় তাহলে তার যে স্ট্রং লেফট সাইড, এটা হয়তো নর্মাল অন্যান্য কোচেরা যেরকম করে। লাস্ট ম্যাচে কিন্তু কোচে সেটাই করেছিল আপনার সুইজারল্যান্ড। আমি ইংল্যান্ডের সাবেক প্লেয়ারদের একটা পডকাস্ট শুনছিলাম, ওখানে বলছে যে মেসিকে একজন ছায়ার মতো, আগের দিনের ম্যানমার কি একদম গায়ে লেগে থাকবে। তখন আরেকজন খুব ভালো বলছে, তো তোমার প্লেয়ার তো একটু কমে যাবে, মেসি তো অর্ধেকের বেশি সময় তো দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করে না, তো তোমার প্লেয়ার তো একটা চলে যাবে, মেসি আরো দূরে যাবে, আরো জায়গা খালি হয়ে যাবে, আরো বিপদ। তো আমরা সহজে একটা প্লেয়ার টেনে বের করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, সেটাই। তো আমরা আজকে এখানেই শেষ করি। মারুফের চোখে আজকের ম্যাচে ফেভারিট বলাটা আসলে এই পর্যায়ে এসে আসলে যে কোনো কিছু হতে পারে, সবাই জানেন, কালকে রাতের জ্বলন্ত প্রমাণ। তবে তার এই মুহূর্তে মনে হচ্ছে যে এই ম্যাচে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা বেশি। তো ইংল্যান্ড যদি জয়ের সম্ভাবনা বেশি থাকে এবং ইংল্যান্ড জিতে, তাহলে ইংল্যান্ড 1966 সালের পরে প্রথম ফাইনালে উঠবে। আর আর্জেন্টিনা যদি জেতে, আর্জেন্টিনা পরপর 2 বার ফাইনালে উঠবে, এবং যেটা বললাম যে অনেক ইতিহাস তাদের হাতছানি দেবে। এগুলো হলো কি হলো না সেটা সব মীমাংসা হবে আজকে রাতে, এবং আজকে রাতের পরে 18-19 তারিখ
মানে মাঝখানে আসলে আজকে হচ্ছে 15, 16, 17, 18, 19 তারিখে গিয়ে ফাইনাল। মাঝখানে 3 দিন আমরা একটু জল্পনা কল্পনা করতে পারবো। তো আজ এ পর্যন্তই। আজকের ম্যাচ নিয়ে কালকে আবার একই সময় আপনাদের সঙ্গে কথা হবে। তারপর হয়তো আমরা আবার ফাইনালের আগে আপনাদের সঙ্গে কথা বলব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।